নমস্কার, স্টাডি অফ হিস্ট্রিতে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের কাছে নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়, তোমাদের যেটা সেকেন্ড সাবমেটিভ পরীক্ষায় হয় সেই তৃতীয় অধ্যায়, সেই তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করব। প্রশ্নটা হলো, বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, বা বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য সাধন সম্পর্কে আলোচনা করো। তোমাদের এই কোশ্চেনটা পরীক্ষায় সবসময় আসে, 8 নম্বরে আসে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। প্রথমে রয়েছে কি না ভূমিকা। ভূমিকা বলে তোমরা এখন প্রথমে পয়েন্ট করবে, লিখবে ইউরোপের ইতিহাসে অটো ভন বিসমার্ক ছিলেন বাস্তব রাজনীতিবিদ, সমরকুশলী, রাজনীতির পরিচালক এবং কূটনীতিবিদ। ইতিহাসে তাকে কূটনীতির জাদুকর বলা হয়ে থাকে। তিনি ছিলেন সমকালীন ইউরোপের রাজনীতির প্রধান পরিচালক ও নিয়ন্ত্রক। তিনি প্রথমে 1862 থেকে 1870 খ্রিস্টাব্দে 8 বছর প্রাশিয়ার প্রধানমন্ত্রী এবং 1870 থেকে 1890 খ্রিস্টাব্দে 20 বছর জার্মানির প্রধানমন্ত্রীর পদে দক্ষতার সহিত কাজ করেছিলেন। তিনি রক্ত ও লৌহ নীতির দ্বারা জার্মানিকে একটি ঐক্যবদ্ধ সংগঠিত রাষ্ট্রে পরিণত করেছিলেন। তারপর পরের পয়েন্ট কী আছেন, বিসমার্কের উত্থান। প্রাশিয়ার রাজা চতুর্থ ফ্রেডারিক উইলিয়ামের মৃত্যুর পর তার ভাই প্রথম উইলিয়াম প্রাশিয়ার রাজা হন। তিনি 1862 খ্রিস্টাব্দে বাস্তববাদী ও রক্ষণশীল রাজনীতিবিদ বিসমার্ককে তার প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। পরের পয়েন্ট কী আছে না, জার্মানির ঐক্য সাধন। জার্মানির ঐক্য সাধন বলে একটা হেডিং করবে, তারপরে পয়েন্ট দেবে কি না, যে বিসমার্কের কূটনীতি। এই পয়েন্টটা দিয়ে তারপর এটা লেখা শুরু করবে। জার্মানির ঐক্য সাধন বিষয়ে বিসমার্কের কূটনীতির দৃষ্টান্তগুলি উল্লেখযোগ্য। এগুলি হলো: 1. তিনি কেন্দ্রীয় আইনসভায় অস্ট্রিয়ার মর্যাদা নষ্ট করে অস্ট্রিয়ার বিরুদ্ধে জার্মানির ক্ষুদ্র রাজ্যগুলিকে সংগঠনে সচেষ্ট হন। 2. তিনি ফ্রাঙ্কো প্রাশীয় বাণিজ্য চুক্তি সম্পাদন করে ফ্রান্সের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। 3. পোলদের বিদ্রোহ দমনে রাশিয়াকে সাহায্য করে বিসমার্ক রাশিয়ার আস্থা অর্জন করেন। তারপরে কী আছে দেখি, তারপর আছে রক্ত ও লৌহ নীতি, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। রক্ষণশীল রাজতন্ত্রের ঘোর সমর্থক বিসমার্ক মনে করতেন প্রাশিয়া রাজতন্ত্রের অধীনে জার্মানি ঐক্যবদ্ধ হবে। গণতন্ত্র বা গণতান্ত্রিক পদ্ধতির উপর তার কোনো আস্থা ছিল না। প্রাশিয়ার আইনসভায় তিনি ঘোষণা করেন যে বক্তৃতা বা ভোটের দ্বারা নয়, রক্ত ও লৌহ নীতির দ্বারাই জটিল সমস্যার সমাধান হবে। এই নীতি হলো সামরিক শক্তির উপর নির্ভরশীলতা, অর্থাৎ সামরিক শক্তির দ্বারা জার্মানির ঐক্যলাভ সম্ভব। তো তোমরা এখানে হাইফেন চিহ্ন দিবে। তো এ কথা তিনি অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করতেন। 1864 থেকে 1870 খ্রিস্টাব্দে 6 বছরের মধ্যে তিনি 3টি যুদ্ধের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। তিনি 3টি যুদ্ধ হলো, বা এই 3টি যুদ্ধ হলো: 1. ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, 2. অস্ট্রো প্রাশিয়া যুদ্ধ, 3. ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধ। তারপরে দেখো পরের পয়েন্ট কী রয়েছে। এবারে যে প্রথমে রয়েছে কিনা ডেনমার্কের সঙ্গে যুদ্ধ। স্লেজউইক ও হলস্টিন প্রদেশ জার্মানির রাজ্যসীমার অন্তর্ভুক্ত হলেও আইনগতভাবে ডেনমার্কের অধীনে ছিল। বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে মিলিত হয়ে ডেনমার্কের বিরুদ্ধে 1864 খ্রিস্টাব্দে যুদ্ধ ঘোষণা করেন। পরাজিত ডেনমার্ক ভিয়েনা চুক্তির 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা চুক্তি হয়েছিল, বা ভিয়েনা সম্মেলন হয়েছিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে, দ্বারা দুটি প্রদেশের উপর দাবি ত্যাগ করে, কিন্তু অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে এই দুটি প্রদেশকে দখল করবে তা নিয়ে বিবাদ বাঁধে। কে দখল করবে তা নিয়ে বিবাদ বাঁধে। 1865 খ্রিস্টাব্দে গ্যাস্টিনের সন্ধি দ্বারা প্রাশিয়া, স্লেজউইক ও অস্ট্রিয়া হলস্টিন প্রদেশ লাভ করে। অধ্যাপক A.J.P. টেলর বলেন যে এই চুক্তির মধ্যে সীমাহীন বিবাদের বীজ নিহিত ছিল, কারণ বিসমার্ক এমনভাবে এই চুক্তির শর্তাবলীগুলি স্থির করেছিলেন যাতে অস্ট্রিয়ার সঙ্গে প্রাশিয়ার বিরোধ বাঁধে। ঠিক আছে, তোমরা অবশ্যই ঐতিহাসিকের নামটা এরকম তলায় দাগিয়ে দিবে বা ঐতিহাসিক দিবে। তোমাদের প্রত্যেকটা নোটে একটা দুটো করে ঐতিহাসিক থাকলে খুব তোমাদের নাম্বার বাড়তে সব খুব ভালো হয়, তোমরা বেশি নাম্বার পাবে তখন নোটের স্ট্যান্ডার্ড থাকে। 2 কী রয়েছে না, অস্ট্রো প্রাশিয়া যুদ্ধ। বিসমার্ক অস্ট্রিয়াকে পরাজিত করার উদ্দেশ্যে ইউরোপীয় রাজনীতিতে তাকে মিত্রহীন করার জন্য সচেষ্ট হন। পোল বিদ্রোহের সময় রাশিয়া প্রাশিয়ার সাহায্য পেয়েছিল, আর ইতালি অস্ট্রিয়ার বিরুদ্ধে যোগ দিলে ভেনেসিয়া পেতে পারে এই আশায় রাশিয়া, ইতালি, ফ্রান্স অস্ট্রিয়ার বিপক্ষে গিয়ে প্রাশিয়ার সঙ্গে জোট হয়। 7 সপ্তাহের যুদ্ধ 7 উইকস ওয়ার
এবং স্যাডোয়া যুদ্ধ, ব্যাটেল অফ স্যাডোয়া 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া চূড়ান্তভাবে পরাজিত হন এবং প্রাগের সন্ধি 1866 খ্রিস্টাব্দ দ্বারা যুদ্ধের অবসান হন। ঠিক আছে, প্রাগের সন্ধি। পরের পয়েন্ট, ফ্রাঙ্কো প্রাসীয় যুদ্ধ। অস্ট্রিয়ার পরাজয়ের পর ফ্রান্সের বিরুদ্ধে অগ্রসর হয় প্রাসিয়া। অস্ট্রিয়া, ইতালি ও রাশিয়াকে নিরপেক্ষ রেখে বিসমার্ক ফ্রান্সকে যুদ্ধের জন্য পরাজিত করেন। এমত অবস্থায় স্পেনের সিংহাসন সংক্রান্ত ব্যাপারে প্রাসিয়া ও ফ্রান্সের মধ্যে এমস টেলিগ্রামের বিভ্রান্তি সৃষ্টি করে। 1870 খ্রিস্টাব্দে ফ্রান্স বিসমার্কের কূটনৈতিক জালে জড়িয়ে প্রাসিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সেডানের যুদ্ধে ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়ন শোচনীয়ভাবে পরাজিত হন। 1871 খ্রিস্টাব্দে 10ই মে ফ্রাঙ্কফোর্টের সন্ধি দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে এবং বিশ্ব ইউরোপের জার্মানির রাজনৈতিক ঐক্য সম্পূর্ণ হয়। লাস্ট তোমরা শেষে এরকম প্যারা করবে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে কূটনীতি জাদুঘর অর্থাৎ অটো ভন বিসমার্ক কূটনীতি ও যুদ্ধনীতির দ্বারা জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট হন কাইজার প্রথম উইলিয়াম। তাই ঐতিহাসিক টেলর বলেন, বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্যবদ্ধকরণ ইউরোপীয় রাজনীতিতে যুগ পরিবর্তনের সূচনা করে। অধ্যাপক ডেভিড টমসন বলেন, 1848 খ্রিস্টাব্দের আশা আকাঙ্ক্ষা 1870 খ্রিস্টাব্দের পূর্ণতা পায়। তোমরা পরীক্ষায় তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষায় তোমাদের এই নোটটা অবশ্যই আসবে, তোমরা দেখবে, খুব ইম্পর্টেন্ট নোট। তোমরা নোটটা অবশ্যই পুরোটা লিখবে, তোমরা অবশ্যই 8 পাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, তাহলে তোমরা নবম শ্রেণীর ধারাবাহিক আমার যে সমস্ত টিচিংগুলো রয়েছে বা নোট পরপর তোমাদের যেগুলো দেব তোমরা সেগুলো অবশ্যই পরপর ধারাবাহিকভাবে পেয়ে যাবে। আজ এখানে রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো।